জলাশয় ভরাট করে মাদারীপুরে বহুতল ভবন নির্মাণের হিড়িক, আইনের তোয়াক্কা করছেন না মালিকরা। বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, সব জেনেও নির্বিকার ফায়ার সার্ভিস। দালাল চক্রের খপ্পরে রাজবাড়ির 2 যুবক, সৌদি নিয়ে অমানবিক নির্যাতন, পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা। ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে নারী শ্রমিককে হত্যা, অভিযুক্ত সাবেক স্বামীর বিচার দাবি। মুন্সিগঞ্জে আধিপত্যের জেরে একজন খুন। জল কাদায় একাকার প্রায়ই ঘটছে দুর্ঘটনা, সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়ক, পৌরসভা ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার দাবি। এবং প্রতি বছর শরীয়তপুরে ড্রেন নির্মাণ হলেও নেই বর্জ্য অপসারণের উদ্যোগ, ময়লা জমে মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী, বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বিভাগীয় সংবাদের শুরুতেই এনসিপির বিক্ষোভ সমাবেশের খবর। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণের মধ্যেই সমাবেশটি আজকে শুরু হবে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উদ্যোগে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত হয়েছেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জি সালন সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে। জুমা নামাজের পরে আমরা দেখেছি পুরো সড়কটি অর্থাৎ জিপি মোড় থেকে শুরু করে বায়তুল মোকাররম দক্ষিণ গেট পর্যন্ত পুরো জায়গায় জুড়ে কিন্তু ছাত্র জনতা এসেছেন। তারা তাদের স্লোগানের মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। একই সঙ্গে জুলাই আগস্টের যে গণহত্যার ঘটনা ঘটেছে, যারা আওয়ামী লীগ নেতা কর্মীরা রাজপথে নেমে এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য যেভাবে আসলে তারা হামলা করেছে, হত্যা করেছে, একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আওয়ামী লীগে যারা নেতৃত্বে ছিলেন, সরকারে যারা ছিলেন তারা নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ তাদের দায়ে এই গণহত্যা দায়ে তাদের বিচার দাবি করছেন এনসিপি নেতারা। এই মুহূর্তে আমরা দেখছি যে মঞ্চে যারা নেতৃবৃন্দ রয়েছেন, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন, তারা কথা বলছেন। আনুষ্ঠানিকভাবে শুরু হবে কিছুক্ষণ পরেই সমাবেশটি। এখনো অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছে তারা এসে পৌঁছাননি। আমরা খণ্ড খণ্ড মিছিলে দেখছি এই সমাবেশ স্থলে এসে পৌঁছাচ্ছেন ছাত্র জনতা, যারা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে রাজপথে ছিলেন, জীবনে পরোয়া না করে আসলে বাংলাদেশকে স্বৈরশাসক মুক্ত করার জন্য রাজপথে ছিলেন। তারা কিন্তু আসলে আজকে আবারও এসেছেন। আমরা দেখেছি যেদিন 28 ফেব্রুয়ারি এনসিপি যেদিন বড় জমায়েতের মধ্য দিয়ে দলটি আত্মপ্রকাশ শুরু করে, গণ অভ্যুত্থানের নেতৃত্বে শিক্ষার্থীদের নেতৃত্বে নাহিদ ইসলাম আহ্বায়ক সহ অন্যান্য রয়েছেন। আজকে আমরা দেখেছি এর মাঝখানে কয়েকটি প্রোগ্রাম হয়েছে, অনুষ্ঠান করেছে, সমাবেশ করেছেন, কিন্তু বড় জমায়েতের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে নতুন করে আবারও এনসিপি মাঠে নামলো, অর্থাৎ রাজপথে বড় জমায়েতের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি আজকে করছে এনসিপি। যেসব নেতা কর্মীরা এখন পর্যন্ত বক্তব্য রেখেছেন তারা বলছেন সংস্কার তাদের যেমন প্রয়োজন, একই সঙ্গে যাতে করে অগ্রাধিকারের ভিত্তিতে সরকার যাতে করে আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রম সেটি এগিয়ে নিয়ে যায়, একই সঙ্গে যে গণহত্যার ঘটনা ঘটেছে সেটি যাতে করে গণহত্যাকারীদের বিচারের আওতায় যাতে করে সরকার নিয়ে আসে, সেই দাবি কিন্তু তারা করছেন। অনেকের বক্তব্যের মধ্যে কিন্তু আমরা দেখছি ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে যত তড়িৎ গতিতে আসলে এই কার্যক্রমটি হওয়ার কথা ছিল তারা সেই জায়গাটিতে আসলে আশাহত হচ্ছেন, এমন অনেকেই বলছেন। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, যারা কাঁধে কাঁধে মিলিয়ে জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে একসাথে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচার হটানোর আন্দোলনে যারা একসাথে ছিলেন, তারা যাতে করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, গণহত্যাকারীদের বিচারের দাবিতে যাতে করে এক থাকেন সে আহ্বান কিন্তু করছেন। আমরা এই জায়গাটিতে ছাত্র জনতা যেমন দেখছি, একই সঙ্গে অনেক আহতদেরকে কিন্তু আমরা দেখছি। জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কিন্তু ক্লাসে ভর করে অনেকে হুইল চেয়ার নিয়ে এসেছে, তাদেরকে সামনে বসানো হয়েছে সম্মানের দেওয়ার জন্য। একই সঙ্গে অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আগ্রহ করে অপেক্ষা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই মহানগরের আজকের যে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেটি শুরু হবে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।
মাদারীপুরে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়েছে। ভবন তৈরিতে আইনের তোয়াক্কা কর্তৃক ভবনে নেই নিরাপত্তা ব্যবস্থা। জলাশয় ভরাট করে বানানো হয়েছে আবাসিক ভবন। পৌর এলাকায় গড়ে ওঠা অর্ধেকের বেশি এমন ভবনে বাড়ছে ঝুঁকি। জনবল সংকটের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা পৌর কর্তৃপক্ষের। আর চোখের সামনেই অনুমোদনবিহীন ভবন তৈরি হলেও খোঁড়া যুক্তিতেই আটকে আছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর শহরের পুরান বাজার প্রধান সড়কের পাশেই গড়ে উঠেছে আব্দুর রাজ্জাক সুপার মার্কেট নামে 5 তলা ভবন। অভিযোগ আছে অনুমতি ছাড়াই বাণিজ্যিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে। আর অনুমতি না নিয়েই যুব মহিলা লীগ নেত্রী ফারজানা নাজনীন জলাশয় ভরাট করে নির্মাণ করেছেন অত্যাধুনিক বিলাসবহুল বাড়ি। যদিও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ভবন মালিকরা। স্থানীয় সরকার বিভাগের অবকাঠামো আইন না মেনেই মুচিবাড়ির মোড় এলাকায় একইভাবে গড়ে উঠেছে গোলাম নবীর মালিকানাধীন 5 তলা ভবন। তবে জনবল সংকটের অজুহাত আর ভবন নির্মাণকারী মালিকরা প্রভাবশালী হওয়ায় অনেকেই আইন মানছেন না বলে দাবি পৌর কর্তৃপক্ষের। জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করছি যে যেখানেই নিউজ পাই আমরা সাথে সাথে কিন্তু যাই, লিখিত নোটিশও জারি করি। আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত আছে এবং তাদেরকে সতর্ক করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যেও। অনুমোদন নিয়ে যদি বিল্ডিং তৈরি হয় তাহলে দেখা গেলে পরিবেশটা সুন্দর থাকবে। মাদারীপুর পৌরসভায় 1,53,000 জনসংখ্যার বিপরীতে 16,000 হোল্ডিং রয়েছে। এর মধ্যে 7,500-এর বেশি পাকা ভবন রয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন। এতে একদিকে শহরের সৌন্দর্য হারাচ্ছে, অন্যদিকে বাড়ছে ঝুঁকি। এসব কর্মকাণ্ড বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল এবং মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিৎ। আলোচনার জন্য সঙ্গে নিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ আহাদুজ্জামানকে। শুরুতেই যাচ্ছি নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। নিয়মনীতি উপেক্ষা করে যে এই জেলা শহর মুন্সিগঞ্জে ভবন হচ্ছে, সেই ভবনের ব্যাপারে যেমন তদারকি নেই, একই সঙ্গে যে এই অনুমোদনবিহীন যে ভবনগুলো হয়েছে সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। একই সঙ্গে যে অনেকগুলো ভবন নতুনভাবে তৈরি করবার জন্য যেটি 135টি ফাইল কিন্তু জমা হয়ে আছে পৌরসভায়, এবং দীর্ঘদিনেও কিন্তু এই ভবন নির্মাণ সংক্রান্ত যে অনুমোদন দেওয়া হয়, প্ল্যান এর অনুমোদন, সেটি কিন্তু মিটিং বসছে না, এবং এই কারণে যেমন মানুষের সমস্যা হচ্ছে। আর আপনারা দেখছেন যে 10 তলা ভবনটি, এটি শহরের একেবারে প্রাণকেন্দ্র মানিকপুর এলাকাতে, এবং জনৈক আবু বক্কর যে ভবনটি নির্মাণ করেছেন, পৌরসভা অভিযোগ করেছে যে এই ভবনের কোনো অনুমোদন নেই, তারপর কিন্তু 10 তলা উঠে গিয়েছে। এবং এই ফায়ার সার্ভিস থেকে শুরু করে যে 7 তলার উপরে ভবন উঠতে কিন্তু ফায়ার সার্ভিস অনুমোদন সহ নানান রকম প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে না, এরকমটি অনেক ভবনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। এবং পৌর কর্তৃপক্ষ যেটি বলছে যে 14,266 লিটারের যে হোল্ডিং রয়েছে তার মধ্যে কিন্তু প্রায় 3,500 ভবন রয়েছে। এই যে উঁচু উঁচু ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো অনুমোদন না থাকা, এবং বা যেগুলো অনুমোদন দেওয়া হয়েছে সেগুলোর যে গাড়ি পার্কিং সে থেকে অন্যান্য নিয়ম নীতি রয়েছে, যে সরু সড়কের ভিতরে কিন্তু বহুতল ভবন নির্মাণের প্ল্যান দেবার যে অনুমোদন সেটি থাকবার কথা না, সেটাও কিন্তু করা হয়েছে। যে এই মফস্বল শহর, যেটি প্রাচীন সভ্যতার জনপদ বলা হয় মুন্সিগঞ্জকে, সেটি কিন্তু প্রথম শ্রেণী পৌরসভা, এবং এখানে যে এই ধলেশ্বরী তীরের যে থিমসাম শহরটি, সেখানকার যে এই পৌর কর্তৃপক্ষের যে যথাযথ বিধিবিধান না মানবার কারণে কিন্তু শহরের যেমন সৌন্দর্য বিনষ্ট হচ্ছে, একই সঙ্গে কিন্তু মানুষের যে নিরাপত্তা এবং এখানকার যে ভবন তৈরির ব্যাপারে যে পরিকল্পনা, সেটি কিন্তু যথাযথ হচ্ছে না বলেই কিন্তু পৌরবাসী বারবার অভিযোগ করে আসলেও কর্তৃপক্ষের এই ব্যাপারে কিন্তু কোনো রকম সাড়া নেই। তো এই ছিল মুন্সিগঞ্জে যে অনিয়মতান্ত্রিকভাবে ভবন নির্মাণের সবশেষ। আমরা চলে যাব মাদারীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। স্থানীয় সরকার
অবকাঠামো যে আইন, সেই আইন অমান্য করে মাদারীপুরে যত্রতত্র ভবন নির্মাণ করা হচ্ছে। সেক্ষেত্রে অনুমতি নিতে হয় মাদারীপুর পৌরসভার এবং পাশাপাশি ফায়ার সার্ভিসেরও অনুমতি নিতে হয়। তো যারা ভবন নির্মাণ করছেন তাদের আগামীতে কোন ধরনের সমস্যায় পড়তে হতে পারে সে ব্যাপারে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ আহমদুজ্জামান। আপনার কাছে জানতে চাই যে যারা অনুমতি ছাড়া যারা বহুতল ভবন বা আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণ করছে, তো তারা আগামীতে কোন ধরনের এই ঝুঁকিতে পড়তে পারে বা কোন সমস্যায় পড়তে পারে আপনাদের কাছে কি মনে হয়? অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন 2003 সালের 7 ধারায় বলা আছে যে কোনো বহুতল ভবন করতে হলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে অনুমোদন নিতে হবে। যদি কেউ অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করে তাহলে সেখানে রাস্তার সংকীর্ণতা থাকতে পারে, বিদ্যুৎ লাইনের সমস্যা থাকতে পারে, পানির স্বল্পতা থাকতে পারে, বিভিন্ন সিঁড়ির সমস্যা থাকতে পারে। আচ্ছা, যারা ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমতি নিচ্ছে না, আমরা জানি যে আপনারাও অনুমতির ক্ষেত্রে কমিটির একজন সদস্য রয়েছেন, অনুমোদন কমিটি। তো যারা অনুমতি ছাড়া ভবন নির্মাণ করছে, তো তাদের ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আমরা ভবনগুলো পরিদর্শন করে বিভিন্ন সময় নোটিশ দিয়ে থাকি এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে আর্থিক জরিমানা করে থাকি। আমরা তো দেখেছি মাদারীপুর পৌরসভার বেশ কিছু ভবন জলাশয়, পুকুর বা ডোবা ভরাট করে নির্মাণ করা হয়েছে। তো এক্ষেত্রে আগামীতে কোন ধরনের ঝুঁকি হতে পারে বলে আপনারা মনে করছেন? বড় ধরনের ভূমিকম্প হইলে এই ভবনগুলো সাধারণত ডেবে যেতে পারে, অথবা যে কাঠামোগুলো আছে কাঠামোটা ভেঙে যেতে পারে। এতে বিভিন্ন সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। আচ্ছা, মাদারীপুর পুরনো পৌরসভা, প্রায় 150 বছরের পৌরসভা, সেই পৌরসভায় যারা অনুমতি ছাড়া ভবন নির্মাণ করছে, তো এটি থামানোর ব্যাপারে আপনাদের কি পরামর্শ রয়েছে? আমরা তাদেরকে বিভিন্ন সময় মিটিং এর মাধ্যমে অথবা গণসংযোগ মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি যে ভবনটা নির্মাণ করতে হলে ফায়ার বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে এবং নিয়ম মেনে ভবনটা নির্মাণ করতে হবে। মাদারীপুর পৌরসভার আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে, বেশ কিছু যে ভবন মালিক যারা রয়েছেন তারা অনেকটা ক্ষমতার দাপটে এই ভবনগুলো নির্মাণ করে থাকে, আবেদন করে, কিন্তু যখন অনুমতি না পায় তারা তড়িঘড়ি করে নির্মাণ করে। তো সেক্ষেত্রে আপনার যেহেতু এই অনুমোদন কমিটির সদস্য, তো সেই ক্ষেত্রে আপনারা জেলা প্রশাসনের সহযোগিতা নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কি কি সহযোগিতা নিয়ে এই কার্যক্রম বন্ধ করার ব্যাপারে চালিয়ে যাচ্ছেন কাজ? আমরা তাদেরকে নোটিশ দিয়ে থাকি। নোটিশ দেওয়ার মাধ্যমে আমরা জেলা প্রশাসককে আমরা চিঠির মাধ্যমে জানাই তাদের জেলা প্রশাসনের সহায়তা আমরা এটা বন্ধ করার উদ্যোগ নিতে পারি। আমাদের একটু বলবেন যে একটা ভবন, বহুতল ভবন বা বাণিজ্যিক ভবন অনুমোদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা সেই জায়গাটি থাকতে হয় বা মালিকের পক্ষ থেকে কাগজপত্র জমা দিতে হয়, কি কি থাকতে হয়? এটা এই ক্ষেত্রে বিভিন্ন কাগজপত্র জমা দেওয়া লাগে, যেমন জায়গার নকশা জমা দেওয়া লাগে, তারপর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে অনুমোদন নিতে হবে, অনুমোদনের মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে, এবং জমির নকশা এবং হোয়াটসঅ্যাপ ম্যাপ এবং রাস্তার লোকেশন, সামনে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, পৌরসভা থেকে ছাড়পত্র, বিদ্যুৎ অফিস থেকে ছাড়পত্র, এই কাগজগুলো দেওয়া লাগে। আমরা কথা বলছিলাম মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ আহাদুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যদি কাগজপত্র সঠিক থাকে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয় পৌরসভার কাছে, তাহলে পৌরসভা কর্তৃপক্ষ সঠিক নিয়মে এই যে প্ল্যানের অনুমোদন দিয়ে থাকেন। এছাড়া যারা প্ল্যানের বাইরে ভবন নির্মাণ করছেন, বিশেষ করে বাণিজ্যিক ভবন, পার্কিং ছাড়া বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন এবং বহুতল ভবন যারা নির্মাণ করছেন, তাদের ব্যাপারে তারা কার্যক্রম চালাচ্ছেন এবং মানুষকে সচেতন হলে আসলে এই যে সমস্যার আগামীতে যে সমস্যা সেটি কিন্তু রোধ করা সম্ভব। তো এই ছিল আমার কাছে মাদারীপুর পৌরসভা এলাকায় যে যত্রতত্র অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা হচ্ছে তার সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে, তার আগে যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। বিভাগীয় সময় আরো থাকছে। মুন্সিগঞ্জে হিমাগার সংকটে 5 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হচ্ছে দেশীয় পদ্ধতিতে। সরকারিভাবে 21টি মডেল অহিমায়িত সংরক্ষণাগার নির্মাণ। 11 মাস আগে 10 লাখ টাকা খরচ করে সৌদি আরব যান রাজবাড়ির 2 যুবক। স্বজনদের দাবি সেখানে গিয়ে কাজ না পেয়ে উল্টো দালালের নির্যাতনের শিকার হচ্ছেন তারা। 3 মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগও নেই। 2 দালালের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আশিকুর রহমানের রিপোর্ট।
রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া গ্রামের সোহেল মোল্লা ও তার চাচাতো ভাই ইকবল মোল্লাকে সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখান প্রতিবেশী মনিরুদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লা। ভাগ্য ফেরাতে 10 লাখ টাকা দিয়ে গত বছরের 9 জুন সৌদি আরবে পাড়ি জমান সোহেল ও ইকবল। সেখানে গিয়ে কাজ না পেয়ে উল্টো দালাল চক্রের নির্যাতনের শিকার হন তারা। কাজ দেওয়ার আশ্বাসে চলতি বছরের 7 ফেব্রুয়ারি ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে আরও 2 লাখ টাকা নেন দালাল মনিরুদ্দিন ও মামুন। কিন্তু এরপর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোহেল ও ইকবলের। 2 দালালের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন সোহেলের স্ত্রী রিনা আক্তার। দালাল বলতেছে আরো 10 লক্ষ টাকা দিলে তাদের এনে দিবে। সরকারের কাছে দাবি আমার ছেলে দুটোরে ফেরত চাই। এ নিয়ে রিক্রুটিং এজেন্সির ওপর দায় চাপালেন 2 দালাল। পাসপোর্টটা তাদের ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমার আর কোনো দায়ভার নাই। এদিকে মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করব প্রকৃত অপরাধীকে আইনের হাতে সোপর্দ করার জন্য। নিখোঁজ সোহেলের 1 মেয়ে ও ইকবলের 2 মেয়ে রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে এক নারী শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজনরা। পুলিশ বলছে দোষীকে আইনের আওতায় আনা হবে। সাবেক স্বামীর হাতেই প্রাণ গেল গৃহবধূর, শোকে স্তব্ধ পুরো পরিবার। 15 বছর আগে ফরিদপুরের সালথা উপজেলার বলিভদ্রদিয়া গ্রামের শরীফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় বোয়ালমারীর ময়না বেগমের। কিন্তু পারিবারিক কলহের জেরে বিচ্ছেদের পর বাবার বাড়িতেই থাকতেন ময়না। পরে একই উপজেলার পরমেশ্বরদী গ্রামের শামীম হোসেনকে বিয়ে করেন তিনি। 2 বছর আগে স্বামী মারা যাওয়ার পর জুট মিলে শ্রমিকের কাজ করে সংসার চালাতেন ময়না। স্বজনদের অভিযোগ, গত 27 এপ্রিল ঘর জামায় থাকার শর্তে চুয়াডাঙ্গা জেলার জামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় ময়নার। বিষয়টি জানতে পেরে প্রথম স্বামী শরীফুল ইসলাম জামালকে তালাক দেওয়ার কথা বলেন। এতে রাজি না হওয়ায় 30 এপ্রিল ময়নাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় শরীফুল সহ তার লোকজন। চালানো হয় নির্মম নির্যাতন। এক পর্যায়ে ময়না অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। আমার আম্মুরা এসে ডাইকে নিয়ে গেছে নিজে। আমরা যখন বাইরে থেকে আমাকে গলায় ছুরি ধরে নিয়ে গেছে। হুমকি দিছে যে তো 3 দিনের ভিতরে তুই স্বামী সাপ দিবি, মাইরে লেদবা না তোর শুনে লেদব। বিচার চাই আমি ফাঁসি রকম চাই। পুলিশ বলছে ময়নার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না বেগমের 1 ছেলে ও 1 মেয়ে রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। প্রথমে গুলি করে হত্যা, এরপর লাশের ওপর পাইপ গান, গুলি এবং মোবাইল রেখে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় হুমকি। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে এমন ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে জনমনে। পুলিশ বলছে জড়িতদের আনা হবে আইনের আওতায়। থানামাজির মৃত্যুতে স্বজনদের আর্তনাদে ভারী চারপাশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ডেকরাপাড়া এলাকার বাসা থেকে ডেকে আলদি বাজারে নিয়ে যাওয়া হয় থানামাজিকে। এরপর তাকে ধরে নিয়ে মাখাটি এলাকায় নির্মমভাবে হত্যা করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দিয়ে প্রতিশোধ নেয়ার কথা জানান প্রতিপক্ষরা। ঘটনাস্থলে আমরা যাইতে লইছি, আমাদের বলছে যে আসবো প্রায় 2 যুগ আগে মধ্য মাখাটির থানামাজির বাবা মোহাম্মদ মাঝি খুন হন। এর 3 মাস পর মূল অভিযুক্ত শিপন মাঝি খুন হন। এরই জেরে এই হত্যাকাণ্ড ধারণা স্থানীয়দের। বাবু মাঝি যে মানুষ লইয়া কোবায় কাবাইয়া ছাড়াই দিছে। পুলিশ জানায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পারিবারিক বিরোধের কারণে খুনের ঘটনা ঘটছে, সেই খুনকে কেন্দ্র করে পুনরায় তাদের মধ্যে বিরোধ ছিল। নিহত থানামাজি পেশায় কৃষক। হত্যার ঘটনায় সদর থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী। সময় আরেকবার একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়ক। শহরের একরামপুর থেকে সতাল পর্যন্ত 1.5 কিলোমিটার সড়ক জল কাদায় একাকার। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সমস্যা সমাধান করা যাচ্ছে না জানিয়েছে সড়ক বিভাগ।
রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, হাঁটু পরিমাণ পানি জমে আছে সড়ক জুড়ে। রাস্তার দুই পাশের ড্রেন উপচে ময়লা পানি জমেছে সড়কের মাঝখানে। কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের বেশিরভাগই চলাচলের অযোগ্য। বিশেষ করে শহরের একরামপুর থেকে সতাল পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলারও উপায় নেই। ১-২ বছর যাবৎ চলার একদম অনুপযোগী হয়ে গেছে। অনেক কোমলমতি স্কুল পড়ুয়া শিক্ষার্থী তারা যাইতে পারে না। সরকারের কাছে আমাদের দাবি যে অতি দ্রুত রাস্তাটা মেরামত করা দরকার। সড়ক ও জনপথ বিভাগ জানায়, কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়া বন্দর সড়কটি মহাসড়কে উন্নীতকরণের কাজ চলছে, কিন্তু প্রকল্পের দীর্ঘসূত্রিতায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানির আউটলেট দিয়েছে, সেটা বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে। আমরা এই বিষয়ে পৌরসভার সহযোগিতা চেয়েছি। আমরা নিজেরাও কাজ করছি যেন পানিটা বের করে দেওয়া যায়। 2019 সালের 30 অক্টোবর 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ সহ কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়া বন্দর জেলা মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। Thai Aluminium. The better is now the best. বিভাগীয় সময় আরও থাকছে। ফরিদপুরে চাষ হচ্ছে আমেরিকা জাপানের আম, ভালো ফলনে খুলছে সম্ভাবনার দুয়ার। বাণিজ্যিকভাবে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ কৃষি বিভাগের। আরে এটা তো স্যাশে। এটাই হ্যান্ড ওয়াশ। এর ম্যাজিক্যাল পাউডার পানিতে মেশান, শেক করুন, ব্যাস মাত্র 30 টাকায় তৈরি পুরো মাসের হ্যান্ড ওয়াশ। একেই বলে ম্যাজিক। নতুন বাসার জন্য সিঙ্ক নিব, রং ধরবে না কোনটায়? আচ্ছা, আর টেকসই যেন হয়। আপনাদের জন্য একটাই আরএফএল কিচেন সিঙ্ক, অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্কে মরিচা পড়ে না। আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। আজ স্পেশাল কি যেন রাঁধবে বলেছিলে? স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক। কারণ এই ম্যাজিক্যাল স্বাদের সাথে আছে আয়রন, ভিটামিন এ ও আয়োডিনের পুষ্টি। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম, এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্টি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। সারাদিন ছোটাছুটি, দুষ্টুমি থেকে নেই ছুটি, কত শত আবদার নিয়ে ক্লান্তি ভুলে গিয়ে পাশে থাকা হয় রাতি। বেড়ে ওঠার এই জার্নিতে নিডো থাকে সব সময়, কারণ মায়ের ভালোবাসা এমনই। নিডো, ভালোবাসা এমন, যত্নে রাখে সারাক্ষণ। বিভাগীয় সময়ে আরেকবার, এবার জেনে নেব ঢাকা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যা মামলায় 28 এপ্রিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইনুদ্দিন কাদির। শুনানি শেষে এজলাস থেকে আনিসুল হককে বের করার সময় তাকে কিল ঘুষি দিয়ে ধাওয়া দেয় বিক্ষুব্ধরা। শেখ হাসিনার সরকার পতনের পর গত বছরের 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের সিমরাইলে গুলিবিদ্ধ হন 19 বছর বয়সী মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায় সে। ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের 2 দিন পর 29 এপ্রিল ফসলি জমি থেকে ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার হয় মাদ্রাসা শিক্ষক শেখ আল কালাম আজাদের মরদেহ। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয় 3 জনকে। চর বামুন্দি গ্রামের বাসিন্দা শেখ আল কালাম আজাদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাজীপাড়ায় একটি ডাইং কারখানায় 1 মে অতিরিক্ত চাপের কারণে গ্যাস সরবরাহের রায়জারে বিস্ফোরণ হয়। কারখানার টেকনিশিয়ানরা নিজেরাই আগুন নেভাতে সক্ষম হলেও দগ্ধ হন নিরাপত্তা কর্মী সহ 3 জন। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জলাশয় ভরাট করে মাদারীপুরে বহুতল ভবন নির্মাণের হিড়িক, আইনের তোয়াক্কা করছেন না মালিকরা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, সব জেনেও নির্বিকার ফায়ার সার্ভিস।
দালাল চক্রের খপ্পরে রাজবাড়ীর 2 যুবক, সৌদি নিয়ে অমানবিক নির্যাতন, পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা। এবং ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে এক শ্রমিককে হত্যা, অভিযুক্ত সাবেক স্বামীর বিচার দাবি, মুন্সিগঞ্জের আধিপত্যের জেরে একজন খুন। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়।